আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির একটা ঘটনা। দিল্লির সবথেকে বড় শ্মশান নিগম বোধ ঘাট, কাশ্মীরি গেট পুলিশ স্টেশন এলাকায় এই শ্মশানটা আছে। ঘটনাটা ঘটেছিল 14ই সেপ্টেম্বর 2014 সালে। এই শ্মশানে গড়ে প্রায় প্রত্যেক দিন 70-80 খানা মৃতদেহ দাহ করা হয়। সেখানে বিভিন্ন স্টেজের মতো জায়গা তৈরি করা হয়েছে। সেখানে নিয়ে গিয়ে প্রত্যেক মৃতদেহের সঙ্গে যে লোকজন থাকে, মানে বাড়ির লোকেরা, সেই বাঁশের তৈরি যেটাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, যেটাকে হিন্দিতে আর্থি বলা হয়, তো সেইটাকে নিয়ে গিয়ে সাজানো হয় কোনো একটা স্টেজের ওপরে। বিভিন্ন পুরোহিতরা থাকেন, বিভিন্ন আচার অনুষ্ঠান ইত্যাদি করেন। মৃতদেহের বাড়ির লোক একটা মটকা বা মাটির কলসি নিয়ে বিভিন্ন যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো করে। করার পর মৃতদেহের চারিদিকে প্রদক্ষিণ করে সেই মাটির হাঁড়িটা ভেঙে ফেলা হয়। তারপরে আরো একটা স্টেজের মতো বানানো থাকে, সেখানে নিয়ে গিয়ে মৃতদেহ যে বাঁশের তৈরি একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সেটাকে নিয়ে গিয়ে শোয়ানো হয় সেই স্টেজটার উপরে। সেখানে ঝর্ণার মতো করে গঙ্গার জল ফেলা হয়, মানে মৃতদেহকে স্নান করানো হয়। তারপরে ফাইনালি তাকে চিতাতে শুইয়ে তার দাহকার্য বা অন্তিম সৎকারটা করা হয়। এটাই নিগম বোধ ঘাটের নিয়ম। তো প্রত্যেক দিন প্রচুর লোকজন নিজেদের বাড়ির লোকজনকে নিয়ে সেখানে পৌঁছায়। তো সেদিনও সেই রকম বিভিন্ন যে তৈরি স্টেজগুলো রয়েছে, সব স্টেজের কাছাকাছি মৃতদেহের সাথে মৃতদেহের বাড়ির লোকজন আছে। সবাই সেই দাহ কাজে ব্যস্ত রয়েছে। যে যার নিজের বাড়ির লোকজনের যে অন্তিম সৎকার সেটা নিয়ে ব্যস্ত। কেউ অন্য কারোর দিকে তাকাচ্ছে না বা মনোযোগ দিচ্ছে না। হঠাৎ করে লোকজন লক্ষ্য করে একটা বডি বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য স্টেজে শোয়ানো রয়েছে, কিন্তু তার বাড়ির লোকজন আশেপাশে কেউ নেই। এবার সেই দেহটার কাছে গিয়ে দেখা হয় যে সঙ্গে কি কি আছে। তো হালকা ভাবে যখন মুখটা খুলে দেখা হয় তখন দেখা যায় একটা মহিলাকে সুন্দরভাবে একদম সধবা বা নতুন বউয়ের মতো করে সাজানো হয়েছে। লাল রঙের শাড়ি পরানো হয়েছে, সিঁদুর লাগানো আছে। মহিলার সাথে যে পুজো আচ্চার সামগ্রী সেগুলোও একটা প্যাকেটে রাখা আছে, কিন্তু মাটির যে মটকা বা মাটির যে হাঁড়িটা এই নিয়ম কারণের সময় লাগে সেটা নেই সঙ্গে। সেটা খোঁজা হয়, তার বাড়ির লোকজনকে খোঁজা হয়। অনেকক্ষণ ডাকাডাকির পরেও ওই বডিটার সাথে আর কেউ ছিল না। 2 ঘন্টা অপেক্ষা করা হয়। এখানে প্রত্যেক দিন এত ভিড় থাকে যে এক একটা বডি সেই স্টেজের মতো জায়গা থেকে নামানো হয়, আবার নেক্সটটা ওয়েট করতে থাকে নিজের টার্ন আসার জন্য। সেদিনও সবাই ওয়েট করছিল যে কখন এই যে বডিটা বা এই যে মহিলার আর্থিটা রাখা হয়েছে সেটা কখন সরানো হবে, তাদের যে মৃতদেহ আছে সেটা টার্ন আসবে। কিন্তু সেরকম কিছুই হচ্ছিল না। পুলিশ স্টেশনে, কাশ্মীরি গেট পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। কাশ্মীরি গেট পুলিশ স্টেশনে সেই সময় বিজেন্দ্র সিং নামের একজন এসএইচও ছিলেন। তিনি নিজের টিমকে নিয়ে সেখানে এসেছিলেন। আর ওই নিগম বোধ ঘাটের যে মেইন পুরোহিত ছিল তার নাম ছিল প্রমোদ শর্মা। তার সাথে এসে পুলিশ টিম কথা বলে। সেই সময় কিন্তু সিসিটিভি ছিল না, যার জন্যে বোঝাও যাচ্ছিল না যে ওই বডিটার সাথে আর কে কে এসেছিল। তো নিগম বোধ ঘাটের যে মুখ্য পূজারী তার সাথে এসএইচও বিজেন্দ্র সিং কথা বলেন। তো পূজারী বলেছিলেন যে প্রত্যেক দিন এত বডি আসে যে আমরা কোনটা কার বডি বা কোন বডির সাথে কোন লোকজন এসছে সেটা আমরা খেয়াল করে দেখি না। ওরকম একটার পর একটা স্টেজ তৈরি আছে, সেখানে বডিগুলোকে শোয়ানো হয়। বিভিন্ন রকম যে পুজো আচ্ছা সেগুলো করে দেওয়া হয়। প্রত্যেক বডির সাথে বাড়ির লোকজন পুজোর জিনিস বা একটা করে মাটির হাঁড়ি সেগুলো নিয়ে আসেন।
সমস্ত নিয়মগুলো করার পরে সেই মাটির হাঁড়িটা ভেঙে ফেলা হয়, তারপরে আবার তাকে গঙ্গা স্নান করানো হয়, তারপরে তার চিতাতে তাকে তুলে ফেলা হয়। এই বডিটার সাথে কোন লোকজন এসেছিল সেটা আমরা কেউ জানি না। তবে একজন বলে যে একটা কাগজ হয় সেখানে, সেটা সাইন করতে হয়, যে মারা গেছে তার বাড়ির ঠিকানা লিখতে হয়। তো সেই সময় ওই মহিলার যে ঠিকানা লেখা হয়েছিল সেটাতে লেখা হয়েছিল যে যে মারা গেছে সে নাকি প্রেমনগর বলে কোনো এলাকার বাসিন্দা। দিল্লি অত বড় একটা এরিয়া, অসংখ্য প্রেমনগর নামের পাড়া রয়েছে। এবার কোন প্রেমনগরের এই মহিলা সেটা বোঝা পুলিশের কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু যখন দেখা যায় যে মহিলার বাড়ির লোক নেই আশেপাশে, এবার ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখতে শুরু করা হয়। মৃতদেহ বয়ে আনার যে স্ট্রাকচারটা যেটা তৈরি করা হয় সেটা পাকা বাঁশ বা হলুদ বাঁশের তৈরি করা হয়, ওই রকম কাঁচা সবুজ বাঁশের তৈরি করা হয় না ওই নিগম বোধ ঘাটের এলাকায়। পুলিশ এবার জানতে চাইছিল যে ওই যে বাঁশের তৈরি জিনিসটা যেটার উপরে মৃতদেহকে শুইয়ে আনা হয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে, কারণ ওই রকম বাঁশের কাজ এই এলাকাতে বা এর আশেপাশের এলাকাতে ইউজ হতো না। দ্বিতীয়ত সেই বডিটার সাথে সব রকম জিনিস ছিল, পুজোতে যা যা জিনিস দরকার সব ছিল। মহিলাকে খুব সুন্দরভাবে নতুন বউয়ের মতো সাজানো হয়েছিল, কিন্তু মটকা আনা হয়নি, মাটির যে হাঁড়ি যেটা পুজোর পরে দরকার লাগে সেটা আনা হয়নি। প্রমোদ শর্মা যে পুরোহিত, তার সঙ্গে যখন পুলিশ টিম কথা বলে যে এরকম কেন, যারা এই ব্যবস্থাগুলো করেছে তারা ওই মাটির হাঁড়িটা আনলো না কেন? প্রমোদ শর্মা বললেন যে অনেক সময় এমন হয় যে কোনো একটা অন্য শ্মশানে এই সমস্ত আচার অনুষ্ঠানগুলো হয়তো করে ফেলা হয়েছে, সেখানেই হয়তো মৃতদেহের চারিদিকে প্রদক্ষিণ করার পরে যে মাটির মটকা সেটা ভেঙে ফেলা হয়েছে, সেই জন্যই হয়তো এখন এই ঘাটে আসার সময় সেই মাটির মটকাটা সঙ্গে নেই, এরকমটা হতে পারে। পুলিশ আশেপাশের বিভিন্ন শ্মশানে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছিল যে 14 সেপ্টেম্বর 2014 ওই দিনে অন্যান্য যে শ্মশানগুলো ছিল সেখানে সকাল থেকে কারা কারা এসেছিল। সেই রকমই একটা শ্মশান কারারি ঘাট যেটার নাম, সেখানে একটা ছেলে এগিয়ে আসে। সে বলেছিল যে ওই 14 সেপ্টেম্বর 3জন লোক একটা ছোট গাড়িতে করে একটা বডি নিয়ে এসেছিল। একজন লোকের অভাব হচ্ছিল। আমরা সাধারণত দেখেছি যে যখন কেউ মারা যায় তো সেই বডিটাকে চারদিকে 4জন কাঁধে করে তুলে রাখে, তো শুধু 3জন লোকই ছিল। চতুর্থ জন হিসাবে সেই ছেলেটাকে ডাকা হয়েছিল। সেই ছেলেটাও কাঁধে নিয়েছিল সেই মহিলাকে যে বাঁশের স্ট্রাকচারে শোয়ানো হয়েছিল সেটাকে। সব ধর্মের লোকজনের মধ্যে এটাই মনে করা হয় যে শ্মশান পর্যন্ত বা কবরস্থান পর্যন্ত যদি কাউকে কাঁধে তুলে নিয়ে যাওয়া হয় তো সেটা একটা পুণ্যের কাজ, সেই জন্য এই কাজটা করাতে কেউ না বলে না। তো সেই ছেলেটাও না বলেনি, সে কাঁধে নিয়েছিল, সে কাঁধে নিয়ে কারারি ঘাট এলাকায় তাকে রাখা হয়েছিল। তারপরে পিণ্ডদানের যে অনুষ্ঠান সেটা করা হয়েছিল, মটকা ভাঙার যে নিয়ম সেটাও করা হয়েছিল। তারপরে কিন্তু তার বাড়ির লোকজন বলে যে এখানে খুব দেরি হয়ে যাবে, তারা দাঁড়ায়নি, তারা সেখান থেকে আবার বডিটা তুলে নিয়ে গিয়ে নিগমবোধ ঘাটে চলে গেছে। পুলিশ কিন্তু এবারে ব্যাপারটা বোঝে কিছুটা হলেও, যে অর্ধেক অনুষ্ঠান সেই কারারি ঘাটে হয়েছে আর বাকি অর্ধেকটা নিগমবোধ ঘাটে আনা হয়েছিল, রাখা হয়েছিল স্টেজের পরে, যে গঙ্গা স্নান তারপরে অন্তিম দাহ হবে। কিন্তু ইতিমধ্যে যে 3জন সঙ্গে এসেছিল তারা সুযোগ বুঝে কেটে পড়েছিল। তার মানে কোনো না কোনো রহস্য আছে এই মহিলার মৃত্যুর মধ্যে। পুলিশ বডিটাকে পোস্টমর্টম করায়। পোস্টমর্টমের রিপোর্টে জানা যায় যে মহিলার মৃত্যু কোনো নর্মাল ডেথ নয়, প্রচুর আঘাতের চিহ্ন ছিল শরীরে, আর তার গলাতেও শ্বাসরোধ করার যে একটা দাগ সেটাও ছিল। আরো একটা ব্যাপার লক্ষ্য করা হয় যে মহিলার ডান হাতে এসকে লেখা একটা ট্যাটু ছিল, আর মহিলার বাঁ হাতে একটা সুন্দর বড় আংটি ছিল, সেটাতে খুশবু লেখা ছিল।
সে আংটিটাও সে বহুদিন ধরে পড়ে আছে বলেই মনে হচ্ছিল, কারণ খুব টাইট ভাবে তার আঙুলে বসেছিল জিনিসটা। মহিলার নাম খুশবু বলে ধরে নেওয়া হয়, আর তার অ্যাড্রেস প্রেমনগর। এবার পুলিশ খুঁজতে শুরু করে একে একে সমস্ত প্রেমনগর। পুলিশের কাছে আরো একটা ক্লু ছিল। বাঁশের তৈরি যে খাটে শুইয়ে মহিলাকে আনা হয়েছিল, সেই খাটটা এই নিগমবোধ ঘাট বা তার আশেপাশের এলাকার ছিল না। সবুজ কাঁচা বাঁশের কাটা একটা বাঁশের খাট ছিল। ওই ধরনের খাট কোথায় বা কে তৈরি করে সেটাও পুলিশ জানতে চাইছিল। পুলিশ একটা একটা করে প্রত্যেকটা প্রেমনগর, ছোট বড় সব জায়গায় খুঁজে দেখতে শুরু করে। শেষ পর্যন্ত একটা প্রেমনগর খুঁজে পাওয়াও যায়। সেখানে একজন ভদ্রলোকের ছোট্ট একটা দোকান ছিল, আর সে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য খাট তৈরি করত। তাকে গিয়ে যখন ফটোটা দেখানো হয়, সে বলে হ্যাঁ, এটা তার হাতের তৈরি খাট। সে কাঁচা বাঁশের এইরকম খাট তৈরি করে, কারণ ওই এলাকাতে নিয়ম যে কাঁচা বাঁশের তৈরি খাট ব্যবহার করা হবে মানুষকে শ্মশান পর্যন্ত নিয়ে যেতে। সেই প্রেমনগর একটা ছোট্ট এরিয়া। তো সেই দোকানদারকে জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে 14 সেপ্টেম্বর কেউ এই ধরনের বাঁশের একটা খাট কিনে নিয়েছিল, তো তুমি কি বলতে পারবে যে কোন বাড়ি থেকে এই অর্ডারটা করা হয়েছিল? তখন সে বলে হ্যাঁ, একটা বাড়ি দেখিয়ে দেয় সে। সেই বাড়ি থেকে দুজন লোক এসে ওই বাঁশের খাট মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছিল। আর সেই ভদ্রলোক প্রচুর বড় ব্যবসা ছিল না তার, সে বহুদিন ছাড়া ছাড়া একটা করে ওই রকম বাঁশের খাট বানিয়ে রাখতো, বিক্রি হলে সে আবার বানাতো। সেই জন্য তার মনে ছিল যে কোন বাড়ির লোকজন এসে ওই বাঁশের তৈরি খাট কিনে নিয়ে গেছিল। এবার সেই বাড়িতে পুলিশ টিম যায়, গিয়ে দেখে বাড়িতে তালা বন্ধ। তারপরে বাড়ির যে কারেন্টের বিল আছে সেটা কার নামে হয় সেটা জানার পরে একটা নাম জানতে পারে পুলিশ। তার সাথে কন্ট্যাক্ট করা হয়। সে বলে বাড়িটা অবশ্যই আমার, তবে আমি বাড়িতে থাকি না, আমার বাড়িতে মাঝে মাঝে ভাড়াটেরা থাকে। ভদ্রলোক বলেন যে আমার বাড়িতে রাজু শঙ্কর নামের একটা ছেলে ভাড়ায় থাকতো। মাঝে মাঝে তার সাথে এসে তার কোনো পরিচিত বা আত্মীয় এসে থাকতো। কিছুদিন আগে তার কাছে তার একজন দূর সম্পর্কের ভাই সত্যনারায়ণ আর তার স্ত্রী থাকতে এসেছিল, তাদের একটা ছোট বাচ্চাও ছিল। এই ব্যাপারটা বলতে পুলিশের একটু মনে আশা জাগে। সত্যনারায়ণ মানে এস, আর খুশবু মানে কে। তখন জিজ্ঞেস করা হয় যে সত্যনারায়ণের স্ত্রীর কি নাম ছিল, তো তারা বলে যে তার নাম খুশবু ছিল। এবার পুলিশ বুঝে যায় যে ঠিক জায়গায় পুলিশ এসছে। এবার খুঁজতে শুরু করা হয় রাজু শঙ্করকে আর সত্যনারায়ণকে, যে দুজন দূর সম্পর্কের ভাই ছিল বলেই পুলিশ জানতে পারে। এবার আশেপাশের লোকজনের কাছে খোঁজ নিয়ে জানা যায় যে খুশবু, রাজু শঙ্কর আর সত্যনারায়ণ তিনজন ওই বাড়িতে থাকতো। সত্যনারায়ণের সাথে খুশবুর সবসময় ঝামেলা হতো। হঠাৎ করে খুশবু নাকি মারা গেছিল। সে মারা যাওয়ার পরে সত্যনারায়ণ আর রাজু শঙ্কর যে যার নিজের গ্রামে ফিরে গেছে। এবার পাড়ার কয়েকজন লোক যারা খুশবুর সাথে কথা বলতো তারা বলেছিল খুশবু বিহারের আর মহিলা ছিল, কিন্তু সে সত্যনারায়ণের সাথে পালিয়ে বিয়ে করে দিল্লিতে এসে থাকছিল। খুশবুর যে বাপের বাড়ি আরা বিহার, সেখানে গিয়ে পুলিশ কন্ট্যাক্ট করে, তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সমস্ত ব্যাপার জিজ্ঞাসাবাদ হয় খুশবুর বাড়ির লোকজনের সাথে। খুশবুর হাতের আংটিটাও সেখানে গিয়ে দেখানো। তারা বলে হ্যাঁ, এটা তাদের মেয়ের আংটি। তাদের মেয়ে কোনো একটা ছেলে যার নাম সত্যনারায়ণ, যে একটা বিস্কুট ফ্যাক্টরিতে দিল্লিতে কাজ করত, তার সাথে খুশবু পালিয়ে গেছিল। প্রায় 2.5 বছর আগে খুশবু পালিয়েছিল, তারপর থেকে খুশবু আর কখনো বাড়ি ফিরে আসেনি। এবার পুলিশ বুঝতে পারে যে এটাই সেই খুশবু। খুশবু সত্যনারায়ণের সাথে পালিয়ে এসেছিল দিল্লি, সংসার শুরু করেছিল, বিয়ে করেছিল, একটা ছেলেও হয়েছিল। আর রাজু শঙ্কর আর সত্যনারায়ণ দুই বন্ধু, দুঃসম্পর্কের ভাই, তারা একসাথে একটা বাড়িতে ভাড়ায় থাকছিল। বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশির পর প্রথমে রাজু শঙ্কর, তারপরে সত্যনারায়ণকে পুলিশ অ্যারেস্ট করে।
অ্যারেস্ট করার পর যে ব্যাপারটা পুলিশ জানতে পারে সেটা হচ্ছে 2012 সালে সত্যনারায়ণ প্রেম করে বিয়ে করেছিল খুশবুর সাথে। খুশবুর বাড়ি থেকে নিয়ে সে দিল্লি চলে গেছিল। দিল্লিতে তার দূর সম্পর্কের ভাই, তার প্রিয় বন্ধু রাজু শঙ্কর আগে থেকেই থাকতো একটা ঘর ভাড়ায়। সেই ভাড়া ঘরে গিয়ে নিজের স্ত্রীকে নিয়ে সে থাকতে শুরু করে। কিছু পরে তাদের একটা ছেলে হয়। সেখানে তারা থাকছিল, তবে ঝগড়া মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে লেগেই ছিল। একদিন ঝগড়া এতটাই বাড়ে যে সত্যনারায়ণ গলা চেপে খুশবুকে মেরে ফেলে। খুশবু মারা যাওয়ার পর সত্যনারায়ণ আর তার বন্ধু রাজু শঙ্কর দুজনে মিলে ঠিক করে যে কি করা হবে। তখন তারা ঠিক করে যে নর্মাল ডেথ হলে যেমন হয় ঠিক সেই রকম ভাবে তারা খুশবুকে নিয়ে যাবে শ্মশানে, তার দাহটা করে ফেলবে, তাহলে কেউ সন্দেহ করবে না। কাউকে বলারই দরকার নেই যে সত্যনারায়ণ মেরে ফেলেছে খুশবুকে। সেটাই করে তারা। স্থানীয় একটা জায়গা থেকে বাঁশের খাট কিনে আনে, সুন্দরভাবে স্ত্রীকে সাজিয়ে পাড়ার লোকজনরাও সেই কাজে যোগ দিয়েছিল। তারপরে একটা গাড়িতে 2-3 জন মানুষ তারা কারারি ঘাটে চলে যায়। সেখানে গিয়ে সমস্ত যে নিয়ম সেগুলো করার পরে বলে মনে চোর থাকলে বা অপরাধ করে থাকলে অপরাধীর সবসময় ভয় লাগে যে কেউ হয়তো বুঝে ফেলবে, কেউ হয়তো দেখে ফেলবে। সেটাই হচ্ছিল রাজু শঙ্করের মনে আর সত্যনারায়ণের মনে। তাদের মনে হয়েছিল কারারি ঘাটে লোকজন এত কম, লোকজন হয়তো বুঝে ফেলবে। সেই জন্য তারা ঠিক করে যে নিগম বোধ ঘাটে যাব। সেখানে এত লোকজন, এত ভিড়, সেখানে গিয়ে যদি দাহ করা হয় তাহলে কেউ বুঝতে পারবে না। তারা পিণ্ডদান বা মাটির হাঁড়ি ভাঙার যে নিয়মটা সেটা কারারি ঘাটেই করার পরে বলে এখানে দেরি হয়ে যাবে, বডিটাকে নিয়ে তারা চলে যায় নিগম বোধ ঘাটে। সেখানে গিয়ে একটা স্টেজের মতো জায়গা, যেখানে বিভিন্ন নিয়মের জন্য শোয়ানো হয়, সেখানে বডিটা তুলে রেখেছিল। তারপরে তাদের মনে আবারও ভয় হয় যে আবার হয়তো লোকজন বুঝতে পারবে যে নিয়ম যেগুলো এখানে করতে হয় সেগুলো এখানে কেন করলেন না, আগে কেন করে এসছেন, বা মাটির হাঁড়ি কোথায়। লোকজনের চোখ পড়বে যে আপনাদের সাথে এত লোকজন কম কেন, তার থেকে ভালো এত ভিড় রয়েছে এখানে, আমরা যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর দিল্লিতেও তারা নতুন ছিল, খুব বেশি লোকজন তাদেরকে চিনতও না, তো তারা সেটাই করে। বডিটাকে সেখানে শুইয়ে রেখে দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা কিন্তু সে ভাড়ার বাড়িও ছেড়ে দেয়। তারা সেখান থেকে সোজা বিহার চলে যায়, যে যার গ্রামে। তারপর থেকে তারা কিন্তু খবরই পায়নি যে এখানে পুলিশ টিম জেনেও ফেলেছে, তাদেরকে খুঁজেও বেড়াচ্ছে। প্রথমে প্রেমনগর, তারপরে খুশবুর যে গ্রাম আরা, সেখানেও গিয়ে পুলিশ পৌঁছেছিল। কাশ্মীরি গেটের SHO বিজেন্দ্র সিং কিন্তু এইভাবেই এই ব্যাপারটাকে সমাধান করেছিল। একটা ছোট্ট ক্লু, আঙুলে পড়া একটা আংটি আর হাতে লেখা একটা ট্যাটু, আর মৃতদেহ শোয়ানোর যে বাঁশের একটা খাট বা কাঁচা বাঁশের একটা খাট, সেই ক্লু ধরে পুরো রহস্যটার সমাধান করেছিল। পরবর্তীকালে রাজু শঙ্কর আর সত্যনারায়ণ দুজনকে অ্যারেস্ট করা হয়, দুজনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিতও করা হয়। আর কিচ্ছু না বুঝে সুঝে একটা বিয়ে করেছিল খুশবু, যাকে সে ভালোবেসে নিজের বাড়ির লোকজনকে ছেড়ে দিয়ে সুদূর দিল্লি পাড়ি দিয়েছিল। তার কিন্তু আর বেঁচে থাকা বা সেই ভালোবাসার মানুষটার সাথে সংসার করাটা হয়ে ওঠেনি। আর তার ছোট্ট বাচ্চা একদম 1 বছর বয়সেই অনাথ হয়েছিল।